সো বাইবিট এক্সচেঞ্জের সিইও এর এই পোস্টটা দেখে আশা করি আপনারা অলরেডি সবাই জেনে ফেলছেন বাইবিট এক্সচেঞ্জ থেকে কিন্তু 1.5 বিলিয়ন ডলারের ইথেরিয়াম হ্যাক করা হয়েছে এবং অ্যামাউন্টটা শুনে বুঝতে পারতেছেন এইটা যেন তেন কোনো অ্যামাউন্ট না। এন্ড এই ইনসিডেন্টটা যখন হয়েছে এরপর থেকে মানুষ প্যানিকড হয়ে এত পরিমাণে উইথড্র করছে বাইবিট এক্সচেঞ্জ থেকে যে বাইবিট উইথড্রর প্রেসার সামলাইতে না পেরে উইথড্রলে অফ করে দিছিল। আর আপনারা তো এই পাশে আমাকে মেসেজ করতে করতে সবাই একদম পাগল করে ফেলছেন যে ভাই বাইবিট কি স্ক্যাম করবে কিনা অথবা আমাদের ফান্ড কি আসলে আমরা উইথড্র করতে পারবো কিনা। সো মোটামুটি সবার মধ্যে একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল ওই দিন। আর সবার মনে একটাই কোশ্চেন আসতেছিল যে বাইবিটের মতো এত বড় এক্সচেঞ্জের কোল্ড ওয়ালেট যদি হ্যাক হইতে পারে তাহলে আমাদের ফান্ডের কি নিরাপত্তা। সো আজকের পুরো ভিডিওতে বেসিক্যালি আমি এই জিনিসটা নিয়ে আলোচনা করব যে আপনাদের যে ক্রিপ্টো ফান্ড আছে এইটা আপনারা সব থেকে বেস্ট ওয়েতে কিভাবে সিকিউর করতে পারেন এবং আপনারা এই ফান্ড কিভাবে ম্যানেজ করে রাখলে এই ধরনের বিপদের মধ্যে পড়বেন না। সো সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এইটা যেহেতু আপনার ফান্ড রিলেটেড একটা ভিডিও, তার মানে আপনি যদি আপনার ফান্ড একদম সেফ রাখতে চান তাহলে এই ভিডিওটা আপনার অবশ্যই দেখা উচিত। আপনাদের FTX এক্সচেঞ্জ কোলাপস করার কথা মনে আছে কিনা জানি না, বাট সেই 2022 সালের নভেম্বর মাসে যখন FTX এক্সচেঞ্জ কোলাপস করে অথবা ব্যাংক্রাফট হয়ে যায় তখন কিন্তু অনেক মানুষের ফান্ড ওখানে আটকে যায় এবং সেই ফান্ড তারা আজ পর্যন্ত ব্যাক পায় না। এবং এই কোলাপস করার জন্য কিন্তু FTX এক্সচেঞ্জের যে সিইও সে কিন্তু এখনো পর্যন্ত জেলে আছে। মানুষের মিলিয়ন ডলারের ফান্ড কিন্তু ওখানে এখনো পর্যন্ত আটকানো আছে। আল্লাহ না করুক যদি আমার আপনার সাথে এরকম কোনো সিচুয়েশন হয় তাহলে বুঝতে পারতেছেন যে আমরা কত বড় একটা ধাক্কা খাবো ক্রিপ্টো মার্কেট থেকে। এই কারণে ক্রিপ্টো সেক্টরের মধ্যে যদি আপনার ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনার ফান্ড প্রপার ওয়েতে ম্যানেজ করা লাগবে, না হলে কিন্তু আপনি এরকম বিপদের সম্মুখীন যে কোনো সময় হইতে পারে। তো এখন যদি আমরা বাইবিটের কেসটা নিয়ে একটু কথাবার্তা বলি তাহলে এইখানে দেখতে পারতেছেন 21শে ফেব্রুয়ারি বাইবিটের যে সিইও আছে সে কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করছিল যে তাদের বাইবিট এক্সচেঞ্জের যে কোল্ড ওয়ালেট আছে যেখানে বেসিক্যালি ইথেরিয়াম কয়েনটা ছিল সেই ইথেরিয়াম কয়েনটা হ্যাকাররা ট্রান্সফার করে নিয়ে গেছে। পরবর্তীতে বাইন্যান্সের সিইও তারপরে অন্য এক্সচেঞ্জগুলোর সিইও কিন্তু অনেক ভালো পরিমাণে তাকে সাপোর্ট দিছে এবং সে কিন্তু ফাইনালি 1.5 বিলিয়ন ডলারের লসটা রিকভার করে ফেলছে। কারণ বর্তমানে আপনারা বাইবিট এক্সচেঞ্জ কিন্তু একদম স্মুথলি ইউজ করতে পারতেছেন, কোনো উইথড্রল ইস্যু নাই অথবা কোনো ধরনের কোনো প্রবলেম কিন্তু হইতেছে না। সো বলতে পারেন এইটা একটা কোয়ালিটি এক্সচেঞ্জের বিহেভিয়ার, কারণ তাদের মধ্যে যদি এরকম পটেনশিয়াল না থাকতো তাহলে কিন্তু কোনোভাবেই তারা ইউজারদের উইথড্র দিতে পারতো না। বাট আমার প্রবলেমটা অন্য জায়গায়, মানে ধরেন বাইবিটের ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছিল, তারা এটা সর্ট আউট করে ফেলছে এবং তাদের এক্সচেঞ্জ এখন একদম স্মুথলি কাজ করতেছে। বাট আপনি একটু উল্টাভাবে জিনিসটা চিন্তা করেন, যদি এইখানে যাদের 1.5 বিলিয়ন ডলার হ্যাক না হয়ে এর থেকেও বড় অ্যামাউন্ট হ্যাক হইতো তাহলে কিন্তু বাইবিটও ওইটা কোনো জীবনও রিকভার করতে পারতো না। পরবর্তীতে দেখা যাইতো ওরাও কিন্তু FTX এর মতো নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করতেছে। আর যদি এভাবে করে একটা কোম্পানি নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করে তখন কিন্তু এখানে আর কিছুই করার থাকে না, ওই কোম্পানির যে সিইও আছে তাকে জেলে পাঠানো হবে এবং ওই কোম্পানিটা জাস্ট বন্ধ করে দেওয়া হবে। বাট এই যে ইউজারদের ফান্ড আটকে গেছে অথবা যাদের ক্ষতি হয়েছে এইগুলার ক্ষতিপূরণ কিন্তু কেউ দিবে না। তো আজকে যে কাহিনীটা বাইবিটের সাথে হইলো এই সেম কাহিনী যে বাইন্যান্সের সাথে হবে না এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই, কারণ বাইবিট কিন্তু যেন তেন কোনো এক্সচেঞ্জ না। তো যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে যান তাহলে দেখতে পারবেন তারাই কিন্তু বাইন্যান্সের পরে সব থেকে বড় এক্সচেঞ্জ ক্রিপ্টো সেক্টরের মধ্যে। আর এত সিকিউরিটি থাকা সত্ত্বেও যদি তাদের ওয়ালেটে এভাবে হ্যাক হইতে পারে তো চিন্তা করেন আপনি যদি নরমালি আপনার ফান্ড জাস্ট ফেলে রাখেন অথবা আপনার ফান্ডে যদি এভাবে সিকিউরিটি নিশ্চিত না করেন তাহলে হ্যাকাররা চাইলে কিন্তু একদম ইজিলি আপনাদের ফান্ড ট্রান্সফার করে নিয়ে যেতে পারবে। তো এখন আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই এটার সলিউশনটা কি, তো এখানে কয়েকটা সলিউশন আছে। ফর এক্সাম্পল আপনার কাছে যদি 10, 20 অথবা 100, 200, 300, 500, 1000 ডলারের মতো ফান্ড থাকে তাহলে আপনি আরামসে এক্সচেঞ্জ গুলো ইউজ করতে পারেন, কারণ যেসব অ্যাকাউন্টের মধ্যে ছোট অ্যামাউন্টের ফান্ড থাকে সেই সব অ্যাকাউন্ট সাধারণত হ্যাকাররা টার্গেট করে না। আর এক্সচেঞ্জ যদি ভালো হয় অর্থাৎ টপ টায়ার যতগুলো এক্সচেঞ্জ আছে সেইগুলোর মধ্যে কিন্তু আপনার ফান্ড মোটামুটি সেফ থাকবে। বাট যদি কোনো কারণে আপনি যে এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করতেছেন ওই এক্সচেঞ্জ কোলাপস করে অথবা ব্যাংক্রাফট হয়ে যায় তাহলে কিন্তু FTX এর মতো করে আপনার ফাঁসতে হবে। সেই ক্ষেত্রে আপনার ফান্ড কম থাকুক অথবা বেশি থাকুক এটা কিন্তু কোনো ফ্যাক্ট না। এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি এইটুকু রিস্কও নিব না তাহলে আপনাদের ক্ষেত্রে সব থেকে বেস্ট সলিউশন হচ্ছে আপনারা মেটামাস্ক অথবা ট্রাস্ট ওয়ালেট ইউজ করতে পারেন, কারণ যাদের কাছে কম ফান্ড আছে তারা কিন্তু আসলে একটা ক্রিপ্টো হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করতে পারতেছে না। একটা হার্ডওয়্যার ওয়ালেটের প্রাইসই হচ্ছে $100 থেকে $300, $400, $500 পর্যন্ত হয়। আর এইসব হার্ডওয়্যার ওয়ালেট গুলাই বেসিক্যালি ক্রিপ্টো সেক্টরের মধ্যে সব থেকে সিকিউর জিনিস। এখন আসি যাদের কাছে বড় অ্যামাউন্টের ফান্ড আছে যেমন $10,000, $20,000, $30,000, $40,000, $50,000, $1,00,000 উপরে এরকম ফান্ড আছে, তারা আসলে আপনাদের ফান্ড কিভাবে ম্যানেজ করবেন। সো এগেইন আপনারা কিন্তু চাইলে $1,00,000 কেন $2,00,000 একটা এক্সচেঞ্জের মধ্যে রাখতে পারেন, কোনো ইস্যু নাই। বাট যদি কোনো কারণে ওইসব এক্সচেঞ্জের মধ্যে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয় তাহলে কিন্তু আপনার ওয়ালেটের উইথড্রল ওরা আগে আটকাই দিবে, কারণ যেহেতু আপনার ওয়ালেটের মধ্যে বড় একটা ফান্ড আছে ওরা কিন্তু আগের থেকে আপনার ওয়ালেট অথবা অ্যাকাউন্ট একটা আলাদা লিস্টের মধ্যে রাখবে। সো এই কারণে আপনার কিন্তু
কিন্তু আগের থেকে একটা ব্যাকআপ রাখতে হবে। অর্থাৎ আপনি তো অবশ্যই বাইন্যান্স অথবা এই ধরনের যতগুলো ভালো এক্সচেঞ্জ আছে সবগুলো ইউজ করবেন এবং সবগুলোর মধ্যে আপনি রেগুলারলি ট্রেড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট ব্যাকআপ হিসেবে আপনার মাস্ট একটা হার্ডওয়্যার ওয়ালেট লাগবেই লাগবে, কারণ আপনি যে এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করতেছেন যদি ওই এক্সচেঞ্জের সাথে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয় এবং আপনার ওখানে যদি বড় অ্যামাউন্টের ফান্ড থাকে তাহলে ওই সময় আপনি এত বড় একটা অ্যামাউন্টের ফান্ড কোন জায়গায় উইথড্র করে নেবেন। কারণ একটু চিন্তা করেন, যদি কালকে বাইন্যান্সের সাথে এরকম একটা প্রবলেম ক্রিয়েট হয় এবং সেই বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে যদি আপনার বড় একটা ফান্ড থাকে তাহলে আপনি এই ফান্ড কোন জায়গায় নিয়ে যাবেন, কারণ আলটিমেটলি আপনার কিন্তু অন্য কোন একটা এক্সচেঞ্জের মধ্যে নিয়ে যাইতে হইতেছে। এখন এই কাহিনী যেহেতু বাইন্যান্সের সাথে হইছে তখন আপনি অন্য কোন এক্সচেঞ্জের উপরে ভরসা করবেন। সো এই কারণে ওই সময় যদি আপনার কাছে একটা হার্ডওয়্যার ওয়ালেট থাকে তাহলে আপনি কিন্তু একদম ইনস্ট্যান্ট বাইন্যান্স থেকে আপনার কয়েনগুলো হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন। সো এই কারণে যাদের কাছে বড় অ্যামাউন্টের ফান্ড আছে তাদেরকে আমি দুইটা ওয়ে সবসময় সাজেস্ট করি। একটা হইতেছে আপনি এক্সচেঞ্জ ইউজ করেন, এর পাশাপাশি আপনার কাছে ব্যাকআপ হিসেবে একটা হার্ডওয়্যার ওয়ালেট রাখেন। বাট এই দুইটা সলিউশনের মধ্যেও কিন্তু তফাৎ আছে। 2 নম্বর সলিউশনটা হচ্ছে তাদের জন্য যাদের কাছে বেসিক্যালি অনেক বড় ফান্ড আছে এবং যারা ওইটা দিয়ে রেগুলার ট্রেড করতেছে, তাদের কিন্তু অবশ্যই বাইন্যান্স অথবা বাইবিট এই ধরনের এক্সচেঞ্জগুলো ইউজ করা লাগবে। কারণ আপনি যখন ডিসেন্ট্রালাইজড কোনো ওয়ালেট ইউজ করবেন সেইখানে কিন্তু একটা কয়েন থেকে আরেকটা কয়েন সোয়াপ করা একটু টাফ। আবার যখন নতুন নতুন কয়েনগুলো মার্কেটের মধ্যে লিস্টেড হয় তখন অনেক সময় দেখা যায় ওই কয়েনটা ওয়ালেটের মধ্যে কিনা যায় না। সো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এক্সচেঞ্জ ইউজ করতে হইতেছে। আবার আপনি যখন ডিসেন্ট্রালাইজড ওয়েতে কোনো একটা কয়েনের উপরে ট্রেড করবেন তখন কিন্তু নরমালি আপনাদেরকে ফি একটু বেশি দেওয়া লাগবে। সো এই কারণে যারা রেগুলার ট্রেড করে তাদের জন্য বেস্ট অপশন হইতেছে এক্সচেঞ্জ। বাট যেহেতু এক্সচেঞ্জের মধ্যেও কোনো নিরাপত্তা নাই, যার ফলে ব্যাকআপ হিসেবে যদি একটা হার্ডওয়্যার ওয়ালেট থাকে তাহলে আপনি যে এক্সচেঞ্জটা ইউজ করতেছেন ওই এক্সচেঞ্জের মধ্যে কোনো প্রবলেম হইলে ডিরেক্টলি আপনি কয়েনগুলো ট্রান্সফার করে ফেলবেন, তাহলে কিন্তু আপনি একদম 100% সেফ থাকতেছেন। এরপর থার্ড যে সলিউশন, অর্থাৎ কারা শুধুমাত্র হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করবে, যাদের কাছে বেসিক্যালি অনেক বড় অ্যামাউন্টের ফান্ড আছে এবং তারা এই পুরো ফান্ড দিয়ে একদম লং টাইমের জন্য ইনভেস্ট করে রাখতেছে, অর্থাৎ সে কিছু কয়েন 5-10 বছরের জন্য কিনে রাখছে, তারা চাইলেই সেই সব কয়েন এক্সচেঞ্জের মধ্যে না রেখে ডিরেক্টলি হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে কিন্তু স্টোর করতে পারে। কারণ কারো যদি এরকম লং টার্গেট থাকে তাহলে কিন্তু তার রেগুলার ট্রেড করা লাগতেছে না, আর যদি রেগুলার কারো ট্রেড করা না লাগে তাহলে কিন্তু এক্সচেঞ্জ ইউজ করার কোনো মানেই হইতেছে না। সো বুঝতে পারতেছেন থার্ড সলিউশন কাদের জন্য। এখন এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার কাছে যদি বড় ফান্ড থাকে তাহলে সেই বড় ফান্ডের একটা অ্যামাউন্ট দিয়ে আপনি হয়তোবা রেগুলার ট্রেড করবেন, আর একটা অ্যামাউন্ট দিয়ে আপনি হয়তোবা কিছু কয়েন অনেক লং টাইমের জন্য হোল্ড করতেছেন। যেমন আপনি একটা ইথেরিয়াম কিনে রাখছেন এবং আপনার টার্গেট হইতেছে একটা ইথেরিয়াম যখন $10,000 হিট করবে তখন কি আপনি সেল করবেন, তাহলে আপনি কিন্তু সেই অ্যামাউন্টটা হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে ট্রান্সফার করতে পারেন। আর যে অ্যামাউন্টে আপনি রেগুলার ট্রেড করতেছেন ওই অ্যামাউন্টটা কিন্তু আপনি এক্সচেঞ্জের মধ্যে রাখতে পারেন। সো মুদ্রা কথা হইতেছে আপনার কাছে যদি বড় অ্যামাউন্টের ফান্ড থাকে তাহলে ব্যাকআপ হিসেবে আপনার কাছে একটা হার্ডওয়্যার ওয়ালেট মাস্ট রাখতেই হবে। আপনি যদি ক্রিপ্টো সেক্টরে রিস্কের মধ্যে না পড়তে চান তাহলে যত দ্রুত সম্ভব একটা হার্ডওয়্যার ওয়ালেট ম্যানেজ করেন, তাহলে আশা করতেছি আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন। আমি তো বলি আপনার কাছে যদি কয়েক লাখ ডলারের ফান্ড থাকে তাহলে আপনার কিন্তু একটা ওয়ালেট দিয়েও হইতেছে না, তখন আপনার কয়েকটা ওয়ালেট লাগতেছে। কারণ আমার পরিচিত এরকম অনেকজনের সাথে হয়েছে যারা হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করতো বাট তারা ভুলে কোন একটা ফিশিং লিংকের মধ্যে ক্লিক করে ফেলছে এবং ওই সময় তাদের ওয়ালেটটা ওখানে কানেক্ট করা ছিল, দেখা গেছে পুরো ফান্ড কিন্তু জিরো হয়ে গেছে। সো এই কারণে আপনার কাছে যদি বড় ফান্ড থাকে এবং সেই ফান্ডগুলো যদি আপনি কয়েকটা ওয়ালেটের মধ্যে এভাবে ডিস্ট্রিবিউট করে রাখতে পারেন তাহলে যদি ভুলবশত একটা ওয়ালেটের সাথে কোনো কাহিনী হয়ে যায় তাহলে আপনার অন্য ওয়ালেটের ফান্ডগুলো কিন্তু একদম সেফ থাকতেছে। সো আশা করি আপনারা সলিউশনগুলো সম্পর্কে বুঝতে পারছেন। এখন আপনারা কোশ্চেন করতে পারেন যে ভাই আমরা তাহলে হার্ডওয়্যার ওয়ালেটগুলো কোন জায়গায় পাবো। সো এই ক্ষেত্রে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে একটু প্রবলেম আছে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে ক্রিপ্টো রিলেটেড কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করা যাচ্ছে না, কাস্টমসে অনেক প্রবলেম করে। সো বলতে পারেন বর্তমান সময় হার্ডওয়্যার ওয়ালেট বাইরের থেকে ইম্পোর্ট করা সো টাফ। বাট যদি আপনি বাইরের দেশে থাকেন অথবা বাইরের দেশে ট্রাভেল করতে যান তখন কিন্তু আপনি চাইলে বাইরের দেশ থেকে ভালো মানের একটা ওয়ালেট ক্যারি করে নিয়ে আসতে পারবেন, কারণ এই ধরনের ওয়ালেট কিন্তু বাংলাদেশের লোকালি পাওয়া যায় না, এইটা শুধুমাত্র ইম্পোর্ট করেই আনতে হবে। বাট এইখানে আপনাদেরকে আমি একটা লিমিটেড সলিউশন দিতে পারি, সেটা হচ্ছে আমি কয়েকটা ওয়ালেট ইম্পোর্ট করে আনছিলাম, যদিও একদম শেষের দিকে, কারণ যারা যারা আমার কোর্স মেম্বার ছিল অথবা একটু পার্সোনালি কানেক্টেড তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে অলমোস্ট 20 থেকে 25টা ওয়ালেট নিয়ে গেছে এবং লাস্টে কয়েকটা ওয়ালেট মাত্র বাকি আছে। সো এই কারণেই বললাম যে লিমিটেড সলিউশন দিতে পারবো, কারণ আমার কাছে জিনিসটা আনলিমিটেড নাই। সো যদি কারো ফান্ড বড় থাকে এবং আপনি যদি একটা হার্ডওয়্যার ওয়ালেট ইফোর্ড করতে পারেন তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমার টেলিগ্রাম অ্যাকাউন্টের লিংক পেয়ে যাবেন, ডিরেক্টলি ওখানে একটা মেসেজ দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ডিটেইলস পাঠিয়ে দিব। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে পারছি যে আপনাদের ফান্ড আপনারা কিভাবে সবথেকে বেস্ট ওয়েতে সিকিউর করতে পারবেন। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনাদের ফান্ডগুলো একটু ম্যানেজ করে রাখেন, না হলে বলা যায় না ক্রিপ্টো সেক্টরে যে কোনো সময় কিন্তু কোনো একটা বিপদ চলে আসতে পারে। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো নিয়ে এই ধরনের রেগুলার এন্ড ইমার্জেন্সি আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।